যে হট্টগোলে প্রায় 10 মিনিট সংসদে কার্যত অচল অবস্থা ছিল, হট্টগোলে প্রায় 10 মিনিট সংসদে কার্যত অচল অবস্থা ছিল। এরকম হট্টগোল তো আমরা পূর্বেও দেখেছি, বাকবিতণ্ডা দেখেছি, চেঁচামেচি দেখেছি, এমনকি চেয়ার টেবিল চাপড়ানো সেই বিষয়গুলো দেখেছি। জনাব হাফিজউদ্দিন আহমেদ যিনি স্পিকার, তিনি বলেছেন তিনি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দল বলেছেন এটি আসলে পার্লামেন্টারি ফ্যাসিজম। এই ফ্যাসিজম সম্পর্কে একটু আপনার কাছে জানবো অ্যাডভোকেট শিশির মনির। যেমন ধরেন জনাব হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন, 6 মাস টু 6 মাস কম্পেয়ার করেছেন, কন্ট্রাস্ট করেছেন, যে আগে এরকম ছিল এখন এরকম হয়েছে। তো এটা রিজনেবল আনসার কি? রিজনেবল আনসার হলো আপনার কাছে যদি আরো উন্নততর স্ট্যাটিস্টিক্স থাকে আপনি ডিসক্লোজ করবেন যে দিস ইজ হোয়াট ইজ দি লেটেস্ট স্ট্যাটিস্টিক্স। 5টা স্ট্যাটিস্টিক্স 5 ধরনের হতে পারে না? পারে। গবেষণার প্রতিষ্ঠান কেন হয়? সরকারি গবেষণার প্রতিষ্ঠানও আছে, বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট গবেষণার প্রতিষ্ঠানও আছে, ব্যক্তিগতভাবে মানুষ অনেক ইনফরমেশন রাখে এরকমও তো আছে। তখন কি হয়, একটা গবেষণাকে আপনি আরেকটা গবেষণা দিয়ে কাউন্টার করবেন, একটা গবেষণার রেজাল্টকে আপনি ইচ্ছে মতো কাউন্টার করতে পারবেন না। দ্যাট উইল বি রেডিকুলাস। যেমন হাসনাত আব্দুল্লাহ যদি বলে থাকে যে 11,000 সামথিং এই ধরনের অপরাধ হয়েছে, সরকারের কাছে যদি তথ্য থাকে যে না 11,000 হয় নাই, আমাদের তথ্য অনুযায়ী এটা 5,000 হয়েছে, গভর্নমেন্ট শুড ডিসক্লোজ দিস ইজ হোয়াট ইজ দি ইনফরমেশন। এখন যদি তাকে বলা হয় যে আপনি পল্টন ময়দানের বক্তব্য দিচ্ছেন কিংবা আপনি শাহবাগ স্কোয়ারের বক্তব্য দিচ্ছেন, দ্যাট ইজ নট সিভিক সেন্স, ইটস নট এ প্রপার রিপ্লাই। প্রপার রিপ্লাই কি হবে? প্রপার রিপ্লাই হবে জ্ঞানগর্ভ আলোচনা যখন আপনি করবেন তখন তো আপনি বেফাস কথাবার্তা বললে হবে না, তখন আপনাকে মাস্ট বি কাউন্টার্ড বাই এন অ্যাকসেপ্টেবল লজিক। ওকে, এরকম তো হতে পারতো না? ইয়েস, Mr. Hasnat Abdullah, you're the member of the parliament. You have raised some statistics. Okay, I respect to your statistics, but at the same time, we have different stream of statistics. Let me explain my statistics. That could have been the best answer. এখানে তো এই কথা বলার কোনো প্রয়োজন নাই যে এই বক্তব্য মানায় হলো ওখানে। কেন? তিনি তো স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। এই স্ট্যাটিস্টিক্স কি মানুষ আমাদের দেশে, এই স্ট্যাটিস্টিক্স কি মানুষ পল্টন ময়দানে গিয়ে দেয়? It's not proper. এই জন্য আমি মনে করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী could have dealt with the issue in a very creative manner. তাহলে পার্লামেন্টে অযথা এই উত্তেজনার সূচনা হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর সেকেন্ড যেটি বলেছেন, দেখুন এই সমস্ত কাজ যারা করে এখানে কি রাজনীতিতে ব্র্যাকেট করলে আপনি অতীত জিনিস বুঝতে পারবেন না, যে এখানে এটা বন্ধ হয়ে গেছে, ওখানে নৌকাবাইজ বন্ধ হয়ে গেছে, ওখানে এটা বন্ধ হয়ে গেছে। এটাকে রাজনৈতিক ফোকাল দৃষ্টিতে দেখলে কাজ হবে না, এটা দেখতে হবে লোকাল সোশিও কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে। তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। আদারওয়াইজ কাউকে বিএনপি বানিয়ে দিবেন, কাউকে জামাত বানিয়ে দিবেন, কাউকে এনসিপি বানিয়ে দিবেন, দ্যাট উড বি এ মিসআন্ডারস্ট্যান্ডিং। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথাটা বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপট থেকে, আমার ধারণা হি কনসিডার্ড দ্য সোশিও ইকোনমিক লোকাল কনটেক্সট অফ ব্রাহ্মণবাড়িয়া। আপনি দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের বিশেষ ধরনের এক ধরনের কালচার সেখানে যুগের পর যুগ থেকে সেখানে আছে, এটা হয়তো তিনি কনসিডার করেছেন। এটাকে আমি এখানে খুব খারাপ কিছু দেখছি না, কিন্তু আমার মনে হয় পুলিশের যে অনুষ্ঠান সেটি পুলিশের কাজ তো শুধুমাত্র ইনভেস্টিগেশন না, পুলিশের প্রধানতম কাজ তো প্রিভেনশন। অপরাধ যেন না হয়, এইটা হলো পুলিশের প্রধান কাজ। অপরাধ যদি হয়ে যায় তবেই না প্রশ্ন আসে ইনভেস্টিগেশনের। আমাদের দেশের সোশিও ইকোনমিক কনটেক্সটটা দেখেন, নানান ধরনের অপরাধ হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই। আমার ধারণা সরকারের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত ছিল জানেন? আমি হলে তাই করতাম। কিসে অ্যাপ্রোচ হওয়া উচিত ছিল? ওকে, ইয়েস, উই আর অলসো ফিলিং দ্য প্রবলেম ইজ দেয়ার, লেট আস ডিসকাস টুগেদার অ্যান্ড অ্যাড্রেস দ্য ইস্যু অ্যান্ড সলভ ইট টুগেদার। কেউ তো বলতে পারবে না বাংলাদেশে অপরাধ হচ্ছে না, কেউ তো বলতে পারবে না যে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে না, কেউ তো বলতে পারবে না যে বাংলাদেশে মব হচ্ছে না, কেউ তো বলতে পারবে না যে বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে না, কেউ তো বলতে পারবে না যে বাংলাদেশের এখানে নানান ধরনের অপরাধ ডাইভার্সিফাইড হইতে হচ্ছে না, কেউ তো এটা বলতে পারবে না। তাহলে প্রবলেমটাকে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী? প্রবলেমটা তো কান্ট্রি এজ এ হোল, 200 মিলিয়ন পিপল, 20 কোটি মানুষের প্রবলেম। আমরা যারা কোর্ট কাছারিতে কাজ করছি আমরা কি এটা ফেস করছি না? আমরা কি সবাই স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ?
উই আর দ্য পিপল অফ দি বাংলাদেশের সিটিজেন, আমরা যারা জার্নালিস্ট তারা ফেস করছেন না, যারা রাস্তা থেকে যাত্রা ছিনতাই হয়ে নিয়ে যাচ্ছে তিনি ফেস করছেন না। এই জন্য অ্যাপ্রোচ সরকারকে রিয়াক্টিভ হলে হবে না, সরকারের অ্যাপ্রোচ হইতে হবে প্রোঅ্যাক্টিভ। যদি কেউ এটা রেস করে, ডিসকাস উইথ হিম, প্ল্যান উইথ হিম, ইনভাইট হিম। ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কি করা উচিত ছিল? আমার ধারণা করা উচিত ছিল যারা যারা এই প্রশ্ন রেস করেছে, হি কুড হ্যাভ ইনভাইটেড দেম টুমরো মর্নিং ইন দি পার্লামেন্ট লবি। Please come and sit together, have a cup of tea and discuss what are your issues and see what are my issues. আর পার্লামেন্টের ভিতরে ওনার আনসার হওয়া উচিত ছিল, yes, we have statistics, we admit there are some problems, let us discuss, এবং কতটুকু কমানো যায়। বাংলাদেশ ক্রাইম কন্ট্রোলের মধ্যে আনতে হবে। বাংলাদেশ তো নর্ডিক কান্ট্রি না, এখানে তো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এই ধরনের কান্ট্রি না যেখানে অপরাধ হবে না। অপরাধটাকে নিয়ন্ত্রণ করার জন্য এডমিশন লাগে। Yes, crime is going on. Let us control it in preventive measure and then punitive measure. অ্যাডভোকেট শিশির মনি, আপনার কাছেই আসবো। যেহেতু বিরতির আগে বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দল থেকে বলা হয়েছে এটা পার্লামেন্টারি ফ্যাসিজম। এই ফ্যাসিজম সম্পর্কে একটু জানতে চাই, এবং সেই ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল সবসময় আমরা দেখি একে অপরকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করেন, ফ্যাসিবাদের পথে হাঁটছেন এমনটাও বলেছেন। প্রথমে বিরোধী দলের পক্ষ থেকে এসেছে, এরপরে সরকারি দলের পক্ষ থেকেও আমরা শুনেছি। সেই ক্ষেত্রে কথায় কথায় ফ্যাসিবাদের যে প্রসঙ্গ আনা হয় সেটি নিয়ে আসলে এটার গুরুত্ব কি কমিয়ে ফেলা এমনটা না? আর আসলে কারা মূলত ফ্যাসিবাদের পথে হাঁটছে, যেহেতু দুই পক্ষ থেকেই একই অভিযোগ? যেমন ফেসিজমটা কি আসলে? ফেসিজম তো কোনো ব্যক্তি না, ফেসিজম কোনো নির্ধারিত গোষ্ঠী না। ফেসিজম হলো কতগুলো অ্যাটিচিউড, কতগুলো আচরণ, এটা যখন কনসিস্টেন্টলি হয় তখন এটা ইনস্টিটিউশনালাইজড হয়। একটা জিনিস দেখবেন, মাননীয় বিরোধী দলের নেতাই কথা বলেছেন, আমি যতটুকু শুনেছি ফেসবুকে, তিনি আজকের কথাটাই বলেন না, তিনি বলছেন অতীতেও অমুক অমুক সময়ে যখনই বক্তৃতা দেয়া হতো তখনই বলা হয়েছে শাহবাগ স্কোয়ার না, কিংবা এটি পল্টন ময়দান না। তখন তিনি অতীতের উদাহরণগুলো টেনে বলেছেন যে এই আচরণটা ফেসিজমের মতো, পার্লামেন্টারি ফেসিজম। তো আপনি দেখবেন, আমি একটু সারপ্রাইজ হই বিএনপি সরকার পরিচালনা করার ক্ষেত্রে কতগুলো জিনিস তাদের মাথায় কে বা ঢুকিয়েছে, বা তারা নিজেরাই ঢুকিয়েছে কিনা, একটা মিসকনসেপশনের ভিতরে ভুগছে। এই ঢুকানোটা কোথা থেকে আসছে? তাদের মাথায় প্রথম আসছে যে গণভোটের রায় মানার দরকার নাই, রায় মানলে কি হবে, ক্ষমতার বেশি বিকেন্দ্রীকরণ হয়ে যাবে। তাদের মাথায় এটাই ঢুকেছে যে একটা শপথ নিতে হবে, আর একটা শপথের কোনো দরকার নেই। তাদের চিন্তা ভাবনা এটা ঢুকে যে জুলাই সনদের ভিতরে গণভোটে যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা পরিপূর্ণভাবে যদি মানা হয় তাহলে বাংলাদেশ চালানোই সম্ভব হবে না। তাদের মাথায় এটাও ঢুকেছে যে গণভোটের মতো একটা গুরুত্বপূর্ণ রায়কে না মেনে ভিন্নভাবে পাশ কাটিয়ে ভিন্ন পথ অবলম্বন করা, এগুলো কি বিএনপির স্পিরিট হওয়া উচিত? বিএনপি তো জনগণের দল, জনগণের দল কি গণভোট উপেক্ষা করে পারে কখনো? ইজ ইট? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পরবর্তীতে ধাপে ধাপে এটি বাস্তবায়ন হবে, বাস্তবায়ন যে হবে না সেটি না, তারা উদ্যোগ নিচ্ছে এমন। গণভোট, পিপল ভোটেড ফর ইট, অলমোস্ট 70% পিপল ভোটেড ফর ইট। আপনি বলতে পারেন যে জনগণ ভোট দিয়েছে তাতে কি, আমি আস্তে আস্তে ধীরে ধীরে এটা বাস্তবায়ন করব। শুডিট, তাহলে ওটা বললেন না যে জনগণ নির্বাচনে ভোট দিয়েছে, আমি পার্লামেন্টটা আস্তে 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 গঠন করব, সরকারটাও আস্তে 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 গঠন করব, এটা তো বলেননি। আপনি সরকার গঠন প্রক্রিয়ায় করেছেন, ডিউলি করেছেন, আইনসম্মতভাবে করেছেন, সংবিধান সম্মতভাবে করেছেন, উই অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু ওটাকে আপনারা বাইপাস করে কি লেসন দিচ্ছেন? এই লেসনটা আপনার লাভ কি? বিএনপির ফায়দা কি? বিএনপি তো জনগণের দল। আমার আপা বলেছেন বিএনপিকে মানুষ বারবার ম্যান্ডেট দিচ্ছে, ইয়েস উই অ্যাপ্রিসিয়েট। বিএনপি যদি সাকসেসফুল না হয় আমাদের লাভ কি? আমাদের তো কোনো লাভ নাই। উই ওয়ান্ট বিএনপি টু বি এ সাকসেসফুল গভর্নমেন্ট, এবং সাকসেসফুল করার ক্ষেত্রে আমাদের যদি পার্টিসিপেশন থাকে তাহলে উই উইল বি হ্যাপি। দ্যাট ইজ হোয়াট ইজ দিস। কিন্তু আমি খুবই অবাক হই এগুলো কেন করতে। আপনি দেখবেন ইউনিভার্সিটির ভিসি বানিয়েছেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ভিসি বানিয়েছেন অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রফেসরকে। বিশ্ববিদ্যালয়ের নাম কি? বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইউ ক্যানট ডু দ্যাট। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন এ বিজনেসম্যান। ইউ ক্যানট ডু দ্যাট।
নানান কথা উত্থাপিত হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে নিয়ে। এগুলো দরকার নাই তো ভাই। আপনি তো একটা উদার গণতান্ত্রিক দল, আপনার ক্যারেক্টার আছে, আপনার সুনাম আছে। আপনার দলের প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া, আপনার দলের প্রধান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি এখন উদার গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবেন, কোয়ালিটি দেখবেন, ট্যালেন্সি দেখবেন। আপনি পিপলকে প্রপার জায়গায় বসাবেন। না বসিয়ে যখন এগুলো করেন, তখন ইনিস এন্টায়ারিটি এক ধরনের ক্রিপ্টোকেসি আমরা দেখতে পাই। এইটাকে আমরা ইনিস এন্টায়ারিটি তুলনা করি। তবে হ্যাঁ, ব্যক্তি বিশেষ সকলেই যে একরকম হবে ব্যাপারটা তা নয়, নিশ্চয়ই এক্সেপশন আছে। আমি জায়গা থেকে এই ক্রিটিসিজমটা বিএনপিকে ভ্যালিডভাবে করতে চাই যে আমার মনে হয় এই গণভোটের ব্যাপারটা নিয়ে বিএনপি যা করছে এটা সঠিক পথ নয়। সেকেন্ড কথা হলো, যে বা যারা তাকে এই ব্যাপারে অ্যাডভাইস দিচ্ছেন, তাদের অ্যাডভাইসগুলো বিএনপির পুনর্বিবেচনা করা উচিত। দিস আর নট গুড অ্যাডভাইসেস। বিএনপি ইজ দি পার্টি অফ দ্য পিপল, সো দে শুড রেসপেক্ট দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল। কিন্তু সেক্ষেত্রে বিরোধী দল যে কমিটিতে অংশ নিচ্ছে না, ওয়াকআউট করছে, সেই ক্ষেত্রে আসলে সংস্কার হবে কিভাবে? বা সরকার দলের পক্ষ থেকেও বলা হচ্ছে বিরোধী দলের সহযোগিতা নেই এই ক্ষেত্রে, যেখানে সহযোগিতার কথা বলা হয়েছিল, সেই ক্ষেত্রে আসলে সংস্কারের পথটা কোথায়? চেয়েছিলাম তো আমরা, we wholeheartedly intended to participate with the process. আচ্ছা বলেন, গণভোট হওয়ার পরে 1 মিনিটে শেষ করবেন। কি প্রসেসে এটা হবে এটা সুনির্দিষ্ট করে বলা ছিল না সেখানে? সেই গণভোটে তারা হ্যাঁ বলেননি। এখন পার্লামেন্ট গঠন হয়ে যাওয়ার পরে ওই প্রসেসটা থেকে সরলেন কি আমরা সরলাম না তারা সরল? তারাই তো ফর দ্য ফার্স্ট ডে ডেভিয়েট করে গেল। এখন যদি আমাদেরকে উল্টা দোষ দেন তাহলে কি ঠিক হবে? আপনি বলছেন যে কোনো মূল্যে আমাকে হবে সংবিধান সংশোধন কমিটিতে। আমরা কি বলছি যে সংবিধান সংস্কার কমিটি তো আপনাদেরই প্রস্তাব, করেন না। আমাদেরকে বলেন আমরা নাকি বিতর্ক করছি সংশোধন না সংস্কার। ওনারা কেন বিতর্ক করছেন? ওনারা যদি অ্যামেন্ডমেন্ট মানতে পারেন, ওনারা কেন সংস্কার মানতে পারেন না? আমাদেরকে যদি বলেন যে আমরা সংস্কার মানতে পারি, অ্যামেন্ডমেন্ট মানতে পারি না, আদার ওয়ে রাউন্ড যদি উল্টা বলা হয় যে আপনারা সংশোধন মানতে পারেন কিন্তু সংস্কার মানতে পারেন না, এই জন্য গভর্নমেন্ট তো দায় দায়িত্ব বেশি হবে। টু-থার্ড মেজরিটি পেয়েছেন, অহংকার নয়। ফলবান বৃক্ষ মাথা নুইয়ে রাখে, অহংকার। যে হট্টগোলে প্রায় 10 মিনিট সংসদে কার্যত অচল অবস্থা ছিল, এরকম হট্টগোল তো আমরা পূর্বেও দেখেছি, বাকবিতণ্ডা দেখেছি, চেঁচামেচি দেখেছি, এমনকি চেয়ার টেবিল চাপড়ানো, সেই বিষয়গুলো দেখেছি। জনাব হাফিজউদ্দিন আহমেদ, যিনি স্পিকার, তিনি বলেছেন তিনি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যেই হট্টগোল এবং বাকবিতণ্ডা আমরা আগে দেখেছি, সেই ক্ষেত্রে এখন তিনি হঠাৎ সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেন? প্রবলেমটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, কোনো কন্ট্রোলই নাই আইন আর বা শৃঙ্খলার উপরে। আচ্ছা, পুলিশের কাজ তো ওই যে বললেন সালাউদ্দিন সাহেব যে আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা ধরে ফেলি অপরাধীকে। ওয়েল, পুলিশের কাম তো শুধু অপরাধী ধরা না, প্রিভেন্টিভ ইজ অলসো আ পার্ট অফ পুলিশিং। আপনার প্রিভেনশন তো একদমই নাই, উইচ মিনস ইউর থানাস আর নট পারফর্মিং ঠিক করে। সো এই যে জিনিসটা, এইটার উপরে উনি যে কমেন্ট করলেন, এইটা তো আমার মনে হয় মিনিস্টারের মতন কথা উনি বললেন না, এটা তো রাস্তার লোকের কথা বললেন উনি, যে কথাটি সেখানে বললেন। দিস শুড নট হ্যাভ বিন সেড। আর ওরা ঠিকই, অপোজিশন যে কথাগুলি বলেছে তারা ঠিকই বলেছে। ওরা ওইখানে বসে কি করবে? যদি আপনি সৎ উত্তর না দিতে চান এবং আপনি এটাকে বলেন যে এটা পল্টন না বা শাহবাগ না বা হোয়াট এভার, তাহলে তো দের ইজ আ প্রবলেম। আপনি প্রশ্নের উত্তর দেবেন স্ট্রেট অ্যাওয়ে। আপনার এত কথার তো দরকার নাই। দে আর এমপিস, দে আর ইউর কলিগস, অপোজিশনে যারা আপনার সাথে কথা বলছে, দে মাইট বি ইন দি অপোজিশন, দ্যাটস অ্যানাদার ইস্যু অল টুগেদার। কিন্তু আপনি ফাতরামি করেন কেন? ওয়াই? আই এম সরি, আই হ্যাভ টু ইউজ দিস ওয়ার্ড, বিকজ সব কিছুর উত্তর উনি দেবেন এবং সব সময় উনি কিছু একটা লাগায়া দেন ওইখানে। আই মিন, দ্যাটস নট হাউ আ হোম মিনিস্টার শুড বিহেভ। এইটা হলো ইম্যাচিউরিটি অফ দি মিনিস্টার। এইটা হলো এই ক্যাবিনেটে কোনো ম্যাচিউরিটি নাই যেটা আছে, যার জন্য এই প্রবলেমসগুলি হচ্ছে। আপনার কোনটা ঠিক চলছে, কি ঠিক চলছে আপনি আমাকে বলেন। ল অ্যান্ড অর্ডার নাই। আপনার ডাইং ফ্যাক্টরিজগুলি নারায়ণগঞ্জে সব বন্ধ হয়ে যাচ্ছে, নরসিংদী আর
দিতে ফ্যাক্টরিজগুলি বন্ধ হয়ে যাচ্ছে, মোর দেন 40% ফ্যাক্টরিজ ইন গাজীপুর বন্ধ হয়ে গেছে, আর আপনি বলছেন যে এটা শাহবাগ না বা এটা পল্টন না। হোয়াট আর ইউ টকিং? আই মিন গভর্নমেন্ট হ্যাজ টু কনসেন্ট্রেট। এইটাই হলো ইম্যাচিউরিটি গভর্নমেন্টের। আপনার এইখানে একটু আগে আই ওয়াজ টকিং টু সামবডি, সে বলল যে সিঙ্গাপুরের একটি কোম্পানি এখানে মাল সাপ্লাই করেছে, হি ইজ আ লয়ার, হি ইজ আ ব্যারিস্টার। সে বলছে আমি তো বড় লোক হচ্ছি কিন্তু পেমেন্ট হচ্ছে না এলসির এগেনস্টে। ব্যাংক হলো সম্মিলিত ব্যাংক, ঠিক আছে? সো এই পর্যায়ে দেশ আছে, আপনার সাথে কে ব্যবসা করবে, আপনার সাথে কে কাজ করবে? আপনি আজকে দেখেন যে শর্টেজগুলি, পাওয়ার শর্টেজ, আমি একটা জিনিস বলেন, এলএনজি, জিনিসপত্রের দাম, আপনি জানেন মেডিসিনের দাম কিভাবে বেড়ে গেছে? আই মিন দিস ইজ আ স্যাড অ্যাফেয়ার। এখন অনেকেই বলবে 6 মাস হয়েছে, 6 মাসে কি হবে? মানুষ তো যারা ইলেকশন করে তারা বলে 30 দিনে এই কাজ করব, 60 দিনে এইটা করব, 90 দিনে এইটা করব, 100 দিনে এইটা করব। আপনি পুরো পৃথিবীটি দেখেন, এইভাবে কথা হয়। 6 months ইজ এ লং টাইম, এবং মর্নিং শোজ দ্য ডে। আমাদের এই যে গভর্নমেন্টের যে সিচুয়েশন আছে, আপনি এক এক জায়গায় 3টা 4টা করে মন্ত্রী দিয়ে রেখেছেন। আরে ইজ ইট নট এ তামাশা? আপনার ফরেন মিনিস্টার উনি বলছেন চলে যাবেন, আচ্ছা লেট হিম গো। আপনি এখন ইসে কি মেক্কা, এই যে শুনলাম একটু আগে আপনি বলছিলেন বোধহয় মেক্কা অ্যাকর্ড, ডু ইউ নো হোয়াট মেক্কা অ্যাকর্ড ইজ? ডু দে হ্যাভ এনি আইডিয়া যে এই জিনিসটা কি? হুমায়ুন কবির টবির যারাই বলছেন, মেক্কা অ্যাকর্ড যেটা আছে এইটা কালেকটিভ সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপার আছে। এইখানে টার্কি হচ্ছে বিগেস্ট আর্মি ন্যাটোতে। আপনার পাকিস্তান ইজ এ বিগ রিজিনাল পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার। সৌদি আরবের টাকা আছে, আপনার কি আছে? কোন পাওয়ার আছে আপনার যে আপনি ওইটাতে ঢুকতে চান? আপনাকে নেবে ওরা? দে উইল নট, দে উইল নট। জি, এই মক্কা চুক্তি নিয়ে আবার আসবো আপনার কাছে। হেলেন জেরিন খান, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে কথা বলছিলাম, সেই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা ও নৌকাবাইজ বন্ধ করে যাওয়ার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য জনাব হাসান আব্দুল্লাহ বলেছেন, জানতে চেয়েছেন গত 6 মাসে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন নাকি ব্যর্থ হয়েছেন। তারই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি পল্টনের বক্তৃতা নাকি প্রশ্ন তিনি সেটি বুঝতে পারেনি, যেটি নিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদও বলছিলেন তিনি মিনিস্টারের মতো কথা বলেনি। সেই ক্ষেত্রে সংসদের সমালোচনা, আলোচনা এগুলো তো থাকবেই। জনগণের যে প্রত্যাশা কিংবা বিরোধী দলের যে প্রশ্ন সেটি করার ক্ষেত্রে এই ধরনের উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়াটা কতটা যৌক্তিক, বা যেটা নিয়ে আসলে বলছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ, এরকম উত্তর কি দেওয়া যায়? এরকম কি উত্তর দেওয়া যায়? কতটা উন্নতি হয়েছে আপনি দেখেন। একটা ফর এক্সাম্পল, এই টেবিল থেকে আমি বলছি, মহসিন সাহেব যে কথাটাগুলো বললেন, একটা বললেন কি রাস্তার লোকের মতো কথা বলেছে। এই টেবিলে বসে একজন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এই ধরনের বক্তব্য তখনই দিতে পারে যখন বাংলাদেশে গণতন্ত্র মানে সামনে রেখে দেশটি চলে। নাহলে তো সেই যদি আমরা ফ্যাসিস্টদের আমলে থাকতাম তাহলে ওনার এই কথার জন্য উনি এখান থেকে বের হতে পারতো না। আমরা অনেকবার কিন্তু এর চেয়ে তো অনেক হালকা কথা বলেও আমাদের অসংখ্য লোক গুম হয়েছে, গ্রেপ্তার হয়েছে। আর একটা কি বললেন উনি, কি ফাত্রামি, এইসব শব্দগুলো কিন্তু আমরা ফ্যাসিস্টদের সময় কেউ এই ধরনের টক শোতে এসে বলতে পারতো না। তো এই যে বাক স্বাধীনতা আর যে এই যে স্বাধীনতা ভোগ করছে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য এই 6 মাসে এবং এই ধরনের মানে একটা গণতন্ত্র বাংলাদেশে ফিরে এসেছে, যেই কারণে এই টেবিলে বসে সব ধরনের কথা বলতে পারছি। এটা এই জায়গায় কিন্তু একটা মানে কম বড় উন্নতি না। বাক স্বাধীনতার পরবর্তী সময়ে গণতন্ত্র ফিরে এসেছে। আর আপনি দেখেন আরেকটা বিষয়, আর আমি দুইটা এই জায়গায় এক্সাম্পল নিয়ে আসতে চাই। একটা হলো আপনারা গত পরশুদিন, গতকালকে বিশেষ করে গতকালকে সারা দিন আপনারা দেখতে পাবেন মানে সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গিয়েছে জামাতে ইসলামের সর্বোচ্চ যে 2-3 জন নেতা আছে, হামিদুর রহমান আজাদ, তিনি কি বললেন? তিনি বললেন যে বাংলাদেশে 6 মাসে প্রায় 512 জন লোক গুম হয়েছে।
মানে এই যে যে অপপ্রচার, আরেকটা দেখবেন যে সিপিডি কি বলেছে, সিপিডি একদম বিশাল আয়োজন করে, যেটা আমরা দেখেছি 2001 থেকে 2006 পর্যন্ত যেইভাবে প্রোপাগান্ডা করা হতো, ঠিক একইভাবে প্রোপাগান্ডা কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, এই টেবিলেও দেখতে পাচ্ছি। তো সিপিডি কি বললো যে 6 মাসে প্রায় 62,000 লোক কর্মহীন হয়েছে। আর পরবর্তীতে আপনি দেখেছেন মানে একদিনও যায়নি, 24 ঘন্টায় যায়নি, তারপর তিনি কিন্তু দুঃখ প্রকাশ করলেন। অর্থাৎ ওই যে রিপোর্টটি ছিল 2025 সালের রিপোর্ট। সেই রিপোর্টটি সিপিডির মতো একটা গবেষণা মূলক একটা প্রতিষ্ঠান, তারা যদি এই ধরনের মেসেজ জাতির সামনে দেয়, তাহলে সেই জাতি কি প্রত্যাশা করতে পারে? আরেকটা বিষয় ভাই যেটা বললেন, মহসিন সাহেব যেটা বললেন, গাজীপুরের নারায়ণগঞ্জে আপনি এক দুইটা সুনির্দিষ্টভাবে যেই বিষয়টি কেন্দ্র করেই আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পার্লামেন্টে বাহাস হয়েছে কিংবা পরবর্তীতে ওয়াকআউট করেছে, সেটা হলো যে হ্যাঁ, এটা আমরা যেহেতু রাস্তার লোক বলেছেন, আমি অস্বীকার করতে চাই না, কারণ আমরা পলিটিশিয়ান, আমরা রাস্তায়ও থাকি, আমরা পার্লামেন্টেও থাকি, আমরা রাস্তাকেও কখনো হালকাভাবে দেখি না, আমরা পার্লামেন্টে হালকাভাবে দেখি না। তবে রাস্তার বক্তব্য পার্লামেন্টের বক্তব্য এক হতে পারে না, সেটাই উনি বলেছেন। যে যেই কথাগুলো আপনারা শাহবাগে বলেন, পল্টনে বলেন, সেই কথা যদি আপনি পার্লামেন্টে বলেন, সেটা তো ধোপে টিকবে না, কারণ পার্লামেন্টে বলতে হলে আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে। এই যে গাজীপুর আর নারায়ণগঞ্জের কথা বললেন না, নারায়ণগঞ্জে আপনি সুনির্দিষ্টভাবে যদি বলেন, সেটার উত্তর আমি দিতে পারবো। তবে আমার কাছে আমি যেটা জানি, শুনেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন কিন্তু সেই 2001 থেকে 6 সালে বিএনপি কে নিয়ে যেই অপপ্রচার করেছে এবং অপপ্রচার করে যেভাবে বিএনপিকে মানে বিপদে ফেলেছিল, সেই একই ঘটনা এখন এই 2026 সালে এসে করতে পারবে, সেটা আমার মনে হয় চিন্তা করা ঠিক হবে না। কারণ এখন 18 কোটি মানুষই বলতে পারেন যে সবাই একজন সাংবাদিক, সবাই হাতে হাতেই সমস্ত তথ্য সাথে সাথে চলে আসে। এই যে সংসদে জনাব হাসনাত আব্দুল্লাহ যেই তথ্যগুলো তুলে ধরেছিলেন, যেটি নিয়ে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সুনির্দিষ্ট তথ্য দিতে সংসদে আসলে তথ্যের ভিত্তিতে কথা হবে, এমনটা তিনি বলেছেন। সংসদে জনাব হাসনাত আব্দুল্লাহ তথ্যের আসলে সোর্সটা উল্লেখ করেনি, কিন্তু আমি আসলে গত 6 মাসের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেটি দৃশ্যমান বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেটির ক্ষেত্রে যদি বলতে চাই, গত 6 মাসে দেশে 404টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে 238 কিশোরীকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে 17 জনকে। এটি প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, তাদের একটি প্রতিবেদনে তারা প্রকাশ করেছে। এবং যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, এই 6 মাসে যে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, সব ধর্ষককে কি গ্রেফতার করা হয়েছে, বা ঘটনাগুলো আসলে কেন ঘটছে? যখনই ধরেন সব যতগুলো ধর্ষণ হয়েছে এবং যখনই অভিযোগ আসছে, আপনার এইটা এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনাকে গুরুত্ব দিতে হবে কিংবা সফল বলতে হবে যে আপনার অতীত দিন আমরা যেটা দেখেছি যে একটা ঘটনা সংঘটিত হলে সেটা কিন্তু দেখা যেত কি বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে দিত, কিন্তু এখন এই মুহূর্তে আমি বলবো না যে ধর্ষণ হয় নাই, আমি বলবো না যে খুন হয় নাই, কিন্তু সেই খুন, সেই ধর্ষণকে কোনো রকমের সাপোর্ট করা হয়েছে কিংবা সেইটাকে মানে ইগনোর করা হচ্ছে, এই ধরনের তো কোনো ঘটনা সংঘটিত হয় আমেরিকার মতো জায়গায়। 200-250 বছরের গণতন্ত্র যেখানে চলছে, সেখানে তো অজস্র ক্রাইম হয়, কিন্তু ক্রাইম হওয়ার সাথে সাথে যারা ক্রাইম করে তাদেরকে চিহ্নিত করা হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়। সেইটা হচ্ছে কিনা সেই জায়গাটা নিয়ে আপনারা এই করতে পারেন যে একজন বিএনপি নেতাও যদি অপরাধ করে, তাকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। অপরাধ যে হচ্ছে না আমি এটা অস্বীকার করবো না, কিন্তু কারণ আপনি জানেন দীর্ঘ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু দেখিয়েছেন যে 2025 সালে কতজন খুন হয়েছে এবং 2026 সালে এসে কতজন হচ্ছে, এবং তিনি এইটার একটা দিয়েছে। কিন্তু সংসদে জনাব হাসনাত আব্দুল্লাহ যেই তথ্যগুলো প্রকাশ করেছেন, ইউনিট সরকারের শেষ 6 মাস কেমন ছিল, বর্তমান সরকারের প্রথম 6 মাস, সবগুলোতেই হত্যা, প্রতি মাসে হত্যা, নারী শিশু নির্যাতন, পুলিশের উপর হামলা, প্রতি মাসে এই ঘটনাগুলো সেই সময় থেকে বর্তমান সরকারের প্রথম 6 মাসে সেই ঘটনাগুলোর সংখ্যা বেড়েছে। তো তার এই তথ্যভিত্তিক যেই প্রদর্শনী বা স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যের সাথে কিন্তু বেশ আছে।
তাহলে আপনারা কি সরকারি হিসাব বের করেছেন? তাহলে সেটা কেন বিরোধী দল? আপনি দেখেন পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা হিসাব দিয়েছেন কোথায় কত, সেটি নিয়ে বিরোধী দল কি বলেছে? 2025 সালে, এবং তখন কিন্তু আর কোনো কথা বলতে পারেননি। মানে এখন হয় কি, এই যে অপপ্রচারটা, আর দেখবেন যে এনসিপি এবং জামাত কোন একটা ঘটনা যেটা মানে এআই দ্বারা হয়তো সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে, ওইটাই এনে টকশোতে এনে করবে, ওইটা নিয়ে সারা বাংলাদেশে অপপ্রচার করবে। এটা তো দুঃখজনক। কোন রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনারা দেখবেন যে এই যে হামিদুর রহমান আজাদ সাহেব যেটা বললেন যে 512 জন গুমের শিকার হয়েছে, কোথায় পেলেন? আমাদের তো জানতে ইচ্ছা করে, পরে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু ইন দ্য মিনটাইম তো সারা বাংলাদেশে সেটি নিয়ে শুনবো জনাব শিশির মনিরের কাছে। কিন্তু তার আগে আরেকটি প্রশ্ন দিয়ে আমি আপনার কাছে আজকে সেই সূত্রটা নিতে চাই এই প্রথম পর্বে। সেটি হচ্ছে জনাব হাসনাত আব্দুল্লাহ যেমনটা বলেছেন ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে, এই প্রসঙ্গগুলো তিনি যখন কথা বলেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে যখন বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা এগুলো আসলে বন্ধের মতোই, সংস্কৃতিকে তো এগিয়ে নেওয়া উচিত, সেটা আমরা সবাই জানি, এবং সেখানে সরকারের ভূমিকাও প্রয়োজন, সেই ক্ষেত্রে এই ধরনের মন্তব্য কি করা যায়? হেলেন জেরিন খান, আমি আপনাকে আমাকে শুনেন, গান বাজনা বিএনপি হলো, বিএনপি কে মানুষ বারবার করে কেন বেছে নেয়, বিএনপি কে বারবার করে মানুষ কেন ভোট দেয়? বিএনপি হলো একটা মধ্যপন্থার দল। এখানে যেমন ধর্মের দেখবেন যে ধর্মীয় লোকজন যেমন আছে, ঠিক মানে ধর্মে বিশ্বাস করে না, কিছুটা অনেকটা বলতে পারেন যে এটাকে নাস্তিক মেন্টালিটির না হইলেও মানে ধর্মকর্ম খুব একটা বেশি করে না, এই টাইপের লোকজনও কিন্তু আছে। অর্থাৎ ডান বাম মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু সবাইকে ধারণ করে বিএনপি। কাজে বিএনপি আর কালচারাল দিক থেকে বিএনপি সবসময় উদারমনা, এটা আপনারা সবসময় অতীত দিনেও দেখে। তাহলে নতুন কুড়ির মধ্যে দিয়ে আপনি তরুণ প্রজন্ম এবং মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু আমরা দেখেছি। তাহলে আপনারা কেন স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন, সেটাই বলছি আর কি, কেন বলেছেন সেটি জিজ্ঞেস করছিলাম। দেখেন আমরা কিন্তু ওই যে বিশেষ করে আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটিকে আমরা বলে থাকি যে ওটা জামাত এনসিপির একটি সরকার, কারণ সেই সময় এনসিপির প্রায় 3 জন উপদেষ্টা ওখানে ছিল, এবং জামাতের আমরা দেখেছি যে কত কত সক্ষতা, এবং জামাতের পক্ষ থেকে বারবার করে বলা হতো যে এখন নির্বাচন করার দরকার নাই, নির্বাচন আরো 5 বছর পরে, এটাও কিন্তু আমরা জামাতের পক্ষ থেকে শুনতে পেয়েছি। তা ওই সময়টাই কিন্তু আমরা দেখেছি যে কিভাবে মাজারগুলা কিংবা আপনার কালচারাল কোনো প্রোগ্রাম হলেই সেখানে কিন্তু হামলার শিকার হতো। কোনো ধরেন আর্টিস্টরা কোনো জায়গায় যেতে চাইলে সেখানে বাধার সম্মুখীন আমরা বের করে নিয়ে আসছি। ইনশাল্লাহ বাংলাদেশে আসলে বিএনপি এমন একটা জায়গায় নিয়ে যেতে চায়, এখানে প্রত্যেকে প্রত্যাশা আছে, কিন্তু মানে চিন্তা চেতনার, কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা সিনেমা কেন বন্ধের মতো, এটাই জানতে চাচ্ছিলাম, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনাদেরই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। জি, অ্যাডভোকেট শিশির মনি, যেই বক্তব্য নিয়ে কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা নিষিদ্ধের কথা, এখানে কি আসলে উগ্রবাদীরা উৎসাহ পায় কিনা? এবং যেই হামলা নিয়ে হেলেন জেরিন খান বলছিলেন তৌহিদি জনতার নামে যারা ভাঙচুর করছে, ব্রাহ্মণবাড়িয়ায় আমরা দেখেছি পুলিশের অনুষ্ঠানে হামলা হয়েছে, কিশোরগঞ্জে দেখেছি কনসার্ট বন্ধ হয়েছে, এরা এই তৌহিদি জনতার আসলে কারা, তাদের রাজনৈতিক পরিচয় কি? দেখুন, আগের কথাটায় আসেন। আগের কথাটা হলো ডেমোক্রেসি যখন ম্যাচিওর হয় না, তখন এক ধরনের অ্যাটিটিউড হয়, আর ডেমোক্রেসি যখন ইম্যাচিওর হয় তখন আরেক ধরনের অ্যাটিটিউড হয়।